আমরা ঝগড়াঝাটিতে বিশ্বাস করি না। আমরা খুবই মানবিক পরিবার, আমরা সুইট পরিবার, আমরা একে অপরকে সম্মান করি। উনার যে সম্মানের জায়গা সেটা উনি আমাদের থেকে পাবেন। আমার মা আমাদের থেকে যে সম্মানের জায়গা সেটা আমাদের থেকে পাবেন। ২ টাকে মিক্স করবেন না। একদম আজব ক্যাপশন দিয়ে আলোচনা করবেন না। এগুলো খুবই বিরক্তিকর। যদিও আমাদের কিছুই যায় আসে না, কিন্তু বিভ্রান্তিকর মানুষের জন্য। মানুষকে বিভ্রান্ত করবেন না। আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি বিশিষ্ট সঙ্গীত শিল্পী, যার সাংস্কৃতিক জীবনের ক্যারিয়ারই প্রায় 4 দশকের বেশি, আঁখি আলমগীর। মিস আঁখি আলমগীর, এনটিভির পক্ষ থেকে স্বাগতম। এই মুহূর্তের ব্যস্ততা কী নিয়ে? থ্যাংক ইউ সো মাচ জাহিদ ভাই, খুব ভালো লাগলো আপনাকে দেখে। আমি প্রথম কথা হচ্ছে ভালো আছি আলহামদুলিল্লাহ। আর ব্যস্ততা নানান বিষয়, এখন উইন্টার, আমাদের প্রোগ্রামের সিজন, প্রচুর প্রোগ্রাম হচ্ছে। সেই সাথে বিয়েরও সিজন, চারদিকে বিয়ে, হলুদ, নানান ইভেন্টস। আর নিজেকে তো ব্যস্ত রাখতে আমি ভালোবাসি সব সময়। তো সেটারই ধারাবাহিকতায় আমি একটা, বলতে পারেন, একটা নতুন কিছুর সাথে নিজেকে জড়িয়ে ফেলেছি। দর্শক, এই আঁখি আলমগীরকে নতুন করে পরিচয় দেওয়ার আসলে কিছু নেই। তিনি কিংবদন্তি অভিনেতা জনাব আলমগীরের কন্যা, এবং তার মাও খুব নামকরা একজন মানুষ ছিলেন, গীতিকবি খোসনুর আলমগীর। আপনার সঙ্গীতে অভিনয়ে যদি বলি যে প্রায় 42 বছর, যে ভাত দে চলচ্চিত্রে অভিনয় করলেন শাবানা ম্যামের সঙ্গে, এবং প্রথম অভিনয়তে আপনি জাতীয় পুরস্কার জিতে নিলেন। তো অভিনয় ছেড়ে তারপরে গানের মানে যাওয়ার ইয়েটা কি করে হলো? অভিনয় করাটা হয়েছিল একটা হঠাৎ করে, এটা ছিল একটা মধুর দুর্ঘটনা। যে মানে হয়ে গিয়েছিল, যার করার কথা ছিল কাজটা, সে সামহাও সিক হয়ে যায় এবং আমাকে হঠাৎ করেই শাবানা আন্টির ছোটোবেলার রোলটা করতে হয়। সেটা আলাদা। আর তবে তার আগেও, তখন আমার বয়স 8 বা 9 ছিল। তার আগে থেকে কিন্তু আমি গান শিখি কিন্তু আমি 4 বছর বয়স থেকে। তার মানে গানের মানুষ আমি আগে, অভিনয়টা হয়েছিল পরে। আর অভিনয়টা হচ্ছে আমার জন্মসূত্রে পাওয়া একটা ব্যাপার। গানটা কিন্তু আমার একটা সাধনা, অর্জন। মার ভূমিকাটা কতটা ছিল? মা যেহেতু গান লিখতেন। মা গান লিখতেন, কবিতা লিখতেন। শুধু মা না, আমার খালা গান করতেন, ওনার হাতে আমার হাতে খড়ি। মামা মিউজিশিয়ান, অনেক বড় মিউজিশিয়ান ছিলেন। তারপরে সমস্ত গানের শিল্পীরা বাসায় আসতেন সবসময়, সবার গান শুনতাম বসে, আম্মুর সাথে বসে গান হচ্ছে, বা আব্বুর ফিল্মের গানের সব গান রেডি হচ্ছে ওখানে। এই পরিবেশে তো বড় হয়েছি। তো গানের আমাদের বাসায় আসলে সবসময় মানুষ ভাবতো এটা কোনো সঙ্গীত শিল্পীর বাসা, এটা যে একটা নায়কের বাসা বা একজন লেখিকার বাসা সেটা মনে হতো না। মনে হতো এটা কোনো সঙ্গীত শিল্পীর বাসা, চারদিকে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। ইভেন বাসা ড্রয়িং রুমে আমাদের ছোট্ট একটা স্টেজও করা ছিল। তো গানেই আমরা সবাই গান করি, কিন্তু আসলে এই উৎসাহ, ভালোবাসা সবাই সবাইকে দিয়েছি গানটা। এবং প্রফেশনালি যে গানটা, এটার জন্য কিন্তু কেউ আমাকে উৎসাহ দেয়নি। সবাই হচ্ছে আমরা নিজেরাই সবাই শিল্পী। এটা হয়ে গেছে, এটা আমার ভাগ্যে ছিল। আর বাবার প্রভাবটা কতটা পড়েছিল আঁখির জীবনে? আমার বাবার কিন্তু গায়ক হওয়ার খুব স্বপ্ন ছিল। আব্বু গান করেন, শখে, জানেন। এবং এরপরে যে আমার গান শেখার ব্যাপারে বাবার এত বেশি ইচ্ছাটা আমি দেখেছিলাম। আর আমি যেহেতু বড় মেয়েদের মনে হয় বাবার জন্য একটু বেশি টান থাকে। তো আমার মনে হতো যে আব্বু যেটা চায় আমি সেটা করব। আব্বু চায় আমি সুন্দর গান গাই, তো আমি গানটা খুব সিরিয়াসলি শিখতাম। তো ওই যে আব্বুকে শোনানোর জন্য বা আব্বুকে ইমপ্রেস করার জন্য যে আমি গান রেগুলার শিখতাম, সেটাই কিন্তু এখনও যতটুকু গাইতে পারি সেটা ওই তখনকার যে ঘষা মাজা, তখনকার প্র্যাকটিস। তো সেভাবে কিন্তু আব্বুর প্রভাব আমার সঙ্গীতের শিল্পী হয়ে ওঠার পেছনে অনেক বড়। ইদানিং শুনছি যে রিসোর্ট ব্যবসায়ের সাথে যুক্ত হয়েছেন আপনি।
না, আমি তো ব্যবসায়ী না, কিন্তু আমি বলেছি যুক্ত হয়েছেন। যুক্ত হয়েছি কিভাবে, সেটা হচ্ছে আমি যেহেতু শিল্পী, আম, বা বলতে পারেন যে মানুষ চেনে আমাকে, আমার কাজটা হচ্ছে ব্র্যান্ডিং করা। আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছি সিভিক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে, অ্যান্ড স্পেশালি ওনাদের যে সিভিক রয়্যাল রিসর্টটা হচ্ছে গাজীপুরে, সেটার সাথেই আমি সবচেয়ে বেশি মানে মূল ফোকাসটা হচ্ছে আমার সেখানে। রিসোর্টের কি আপনার কোনো এক টুকরো জায়গা কিংবা কোনো স্থাপনা? এক টুকরো জায়গা থাকবে কেন, বড় টুকরো জায়গা থাকবে আমার। হ্যাঁ, আমার অবশ্যই আছে, এবং না থাকলে আমি কেন এখানে সংযুক্ত হয়েছি। সেই সাথে শুধু আমি না, আরও আসলে অনেকেই এখানে আছে, 800+ ক্লায়েন্ট অলরেডি আছে ওনাদের। আর আপনাকে সহ নিশ্চয়ই? না, আমাকে আমাকে বাদ দেন, আমাকে বাদ দিয়ে 800+, আমারটা নতুন যোগ করতে পারে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক ইমন সাহা আছে, হি ইজ অলসো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিয়ার। তো এবং আরও অনেক শিল্পীরা আসবে, এবং আমি যখন আছি আমার মনে হয় আরও শিল্পীরা এখানে আমি যেহেতু আছি, আরও শিল্পীরা এখানে আস্থার সাথে আসতে পারে। আপনাদের মতো যারা সঙ্গীত শিল্পী, অভিনেত্রী যারা, তারা বেসিক্যালি অনেকেই অন্য অন্য বহুজাতিক পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন। মানে আপনি রিসোর্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন, মানে এটার সাথে একটু নেপথ্যের গল্পটা শুনতে চাই। আমি অন্যান্য প্রোডাক্টেরও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছি, সেটা রান্নার তেল বলেন, চুলের তেল বলেন, টুথপেস্ট বলেন, অনেক কিছুরই হয়েছি। এই রিসর্টের সাথে এটা প্রথম অভিজ্ঞতা। এবং কেন হয়েছে সেটা বলি, অফার কিন্তু আমাদের কাছে অনেক আসে, সব জায়গা তো বিশ্বাসযোগ্য হয় না, সবাইকে বিশ্বাস করাও যায় না। আর সেই সাথে আপনি যাদের সাথে সংযুক্ত হবেন, যে কোম্পানির সাথে আপনার মানে একটা ওয়ার্কিং প্লেস যেটা, সেটা যদি কমফোর্টেবল না হয়, স্পেশালি আমি একজন লেডি, আমি একজন মহিলা আছি এখানে, তো আমি যাদের সাথে কমফোর্টেবল না, সেখানে তো আমি কাজ করতে পারি না। তো যেহেতু ওনাদের অফিসে আমি আসব, অনেকে মানে যারা আসবে হয়তো আমার সাথে কখনো দেখাও হতে পারে। আমার কাছে এখানকার যারা আছেন, চেয়ারম্যান, ডিরেক্টর থেকে এভরিওয়ান, দে আর রিয়েলি ভেরি নাইস, খুবই আন্তরিক। মানে সব কিছু দেখে আমার এত ভালো লেগেছে, এবং সব মানে বলে না যে ব্যাটে বলে মেলা, যেটা বলে ব্যাটে বলে মেলা, মানে ইনস্ট্যান্ট। যদি আপনার ভালো লাগে না, যে প্রথমেই ভালো লাগবে, এরপর আর ভালো না লাগলে প্রথমেই ভালো লাগবে না। তো প্রথম দিন থেকেই ভালো লেগেছে। তো কবে নাগাদ আপনাদের সেই রিসোর্টে আলোর মুখ দেখবে, মানে আমরা কবে দেখতে পাবো? যেভাবে কাজ আগাচ্ছে, যেই মানে জেট স্পিডে, আমার মনে হয় 4 to 5 ইয়ার্সে আমার মনে হয় সবাই মানে এই আসল সৌন্দর্যটাই, 5 স্টার রিসর্টের সৌন্দর্য উপভোগ করতে পারবে। নতুন বছর এলো, এই বছর ঘিরে আপনার পরিকল্পনা কি? অনেক আগে যখন ছোটই বলবো, ছোটই ছিলাম, তখনের পরিকল্পনাগুলো একরকম ছিল। এই কাজটা করতে হবে, ওই গানটা গাইতে হবে, এরকম একটা ছবিতে গান গাইতে হবে, এরকম মানে এসব প্ল্যান থাকতো। এখনের প্ল্যানগুলো হচ্ছে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, ভালো কাজ করতে হবে, যেই কাজটাই আসবে সেই কাজটা সুন্দরভাবে করতে হবে। মানে পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে গিয়েছে অনেক। শোনা যায় ইদানিং আখি আলমগীর নাকি সাংবাদিকদেরকে এড়িয়ে চলে। না, আমি আপনাকে এড়িয়ে চলছি বলেন? আমি তো সেটা দেখলাম না, বিষয়টা কি? না, এড়িয়ে চলি না, আমি সাংবাদিকদের ভীষণ ভালোবাসি, এবং আমার এত লম্বা পথ চলায় সাংবাদিকদের অবদান অনস্বীকার্য। ভীষণ ভীষণ সাপোর্ট আমি পেয়েছি, এবং সবার সাথে আমার ভীষণ হৃদ্যতা, আন্তরিকতা। কিন্তু আপনি যদি আপনার জায়গাটাকে অ্যাবিউজ করেন, হ্যাঁ, মানে আপনার একটা পাওয়ার আছে, আপনার হাতে একটা মাইক্রোফোন আছে, বা আপনার হাতে একটা কলম আছে, সেটাকে যদি আপনি অ্যাবিউজ করেন, সেই রকম মানুষগুলোকে আমি একটু এড়িয়ে চলি। আমি এমন না যে তাকে কটু কথা বলছি বা কিছু, সে তার মতো কাজ করুক, আমি আমার মতো কাজ করব, কিন্তু আমি এড়িয়ে চলি। কারণ
আপনার হাতে একটা মোবাইল থাকতেই পারে, কিন্তু মোবাইল থাকলেও আপনি প্রশ্ন করতে পারেন, আপনার কনটেন্ট লাগবে, আপনি ডলার আর্ন করবেন ফেসবুক থেকে, আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু বলি দিবেন না মানুষকে। তো ওরকম সিচুয়েশন হলে আমি একটু এড়িয়ে চলি। কোন অভিজ্ঞতা থেকে এই সিদ্ধান্ত? আচ্ছা, কিছু তো বলতেই চাই না, তাও একটা ছোট্ট ঘটনা বলি, যেহেতু জিজ্ঞেস করলেন। আসলে অনেক কিছু দেখিও না, দুই একটা অনেক সময় অনেকে পাঠায়, যারা পাঠায় তখন হয়তো দেখা হয়। আমরা ওটাও একটু মানে হাস্যরসের সাথেই দেখি, কিন্তু সব কিছু তো আর হাস্যরস দিয়ে সবাইকে ছেড়েও দেওয়া যায় না। এর মধ্যে একটা অ্যাওয়ার্ড ফাংশনে গিয়েছিলাম, সেখানে অনেক শ্রদ্ধেয় শিল্পীরা ছিলেন, আমিও একটা পুরস্কার পেয়েছি। তো এমনভাবে চেয়ার দেওয়া, সামনে এই মুখোমুখি চেয়ার দেওয়া, স্টেজটা মাঝখানে। তো এক সারি, এই দিকের সারিতে এক শিল্পীরা বসা, আমি অপোজিট সারিতে অন্য শিল্পীদের সাথে বসা। তো পুরস্কার দেওয়া হবে আমাকে, আমাদের সিনিয়র আর্টিস্ট, অভিনেত্রী, আমার খুব প্রিয় মানুষ রোজিনা আন্টি, ওনার হাত দিয়ে আমি পুরস্কারটা নিব। ওনাকে মঞ্চে ডাকা হলো, উনি মঞ্চে যাচ্ছেন, তো আমি, ওনার চেয়ারটা খালি হয়ে যাচ্ছেন সেটা দেখে রিজিয়া পারভিন আপা ছিলেন, রবি চৌধুরী ভাই ছিলেন, ওনারা বললেন চেয়ার খালি, তুমি চলে আসো এই চেয়ারে। আমি জাস্ট হেঁটে এখানে আসছি, আর ইন দ্য মিন টাইম রোজিনা আন্টি হেঁটে স্টেজে উঠছেন, উনি দাঁড়াবেন, আমার নামটা ঘোষণা হবে, আমি গিয়ে ওনার হাত থেকে পুরস্কার নেব। একটা খুব সিম্পল একটা জিনিস। তো উনি উঠে গেলেন, যাওয়ার পরে আমি এসে বসলাম। তো পিছে একজন, দুই চারজন হয়তো ছিলেন ক্যামেরা হাতে, ওনারা ক্যাপশন দিয়ে নিউজ করলেন যে এত সিনিয়র অভিনেত্রীকে চেয়ার থেকে উঠিয়ে আঁখি আলমগীর চেয়ারে বসলেন। হ্যাঁ, এবং ভিতরে আরও দু একটা কমেন্ট যে শিক্ষা দেয়নি, পারিবারিক শিক্ষা নেই, বা আরও এরকম কথা যে এত সিনিয়র আর্টিস্টকে কীভাবে সে উঠিয়ে ফেললো, অথচ চেয়ারটা আসলে খালি ছিল, এবং উনি কিন্তু ইশারা করলো তুমি এসে বসো, আমি উঠে যাচ্ছি। তো আপনি এটাকে কি বলবেন? আপনার কি মনে হয়, আমার মতো পরিবারের একটা মেয়ে কি আসলে একজন শিল্পীকে বা একজন সিনিয়র শিল্পীকে চেয়ার থেকে উঠাবে? আমি তো একজন জুনিয়র শিল্পীকে চেয়ার থেকে উঠাবো না। যে আমার চেয়ে ছোটো বয়সে, সেও যদি উঠে যায় আমাকে দেখে, আমি তাও বলবো না না তুমি বসো, আমি চেয়ার নিয়ে বসছি। তো এগুলো ভালো না। নিঃসন্দেহে তো ব্যথিত করে দিন শেষে। ব্যথিত করে না, আমি খুব অবাক। আমি না অবাক হয়ে যাই যে এই জিনিসটা তো সুন্দর করে, এই ভিডিওটাই আপনি একটু সুন্দর ক্যাপশন দিয়েও তো দিতে পারতেন, একটা অপোজিট ক্যাপশন দিয়েও দিতে পারতেন। কেন এটা নেগেটিভ ক্যাপশন দিলেন? বিকজ আপনি ভিউ চাচ্ছেন, ওই ক্যাপশনটার কারণে মানুষ দেখবে। কিন্তু আপনি ভুলে যাচ্ছেন যে আপনার এই ক্যাপশনটার কারণে যারা সেদিন অনুষ্ঠানে ছিল না, বা যারা ভিডিওটা দেখছে, পুরো বাংলাদেশের মানুষ, বা যে পুরো পৃথিবীর বাংলাদেশি মানুষ, তারা কিন্তু আমাদেরকে মিসআন্ডারস্ট্যান্ড করছে। এটা রাইট কিন্তু আপনাদের নাই। মিসআন্ডারস্ট্যান্ড করার সিচুয়েশন আপনারা কেন ক্রিয়েট করবেন? আমি তো আসলে এই কাজটা করিনি, তাহলে কেন এটা আপনারা বলবেন? এখানে এই জিনিসগুলো, এটাই অন্য ক্যাপশন দিয়ে করেন। ভিডিও তো করছেনই, ক্যাপশনটা চেঞ্জ করেন। জাস্ট পিপল অ্যাট্রাক্ট করার জন্য, আপনি ভিউ বাড়ানোর জন্য কেন আমাদেরকে বলি দিবেন? খুব যৌক্তিক একটা প্রশ্ন করেছেন, এবং সমাজে এই প্রবণতাটা এখন একদম মহামারী আকারে ধারণ করেছে। ভেরি স্যাড, ভেরি স্যাড। আখি, একটু ব্যক্তিগত জীবনে আসি। না, এটা বাদ দেন। এবারে আখির জীবনে প্রেম ভালোবাসা? এটা না, এটা না, এটা না, এটা না, এটা নাই, এটা না, এটা শেষ, এটা শেষ। আমার জীবনে প্রেম ভালোবাসা, আমার 2 মেয়ে আর আমার 2 বিড়াল, এখানেই কথা শেষ। কি নাম বিড়ালদের সেটাই বলি। আমার বিড়াল, যে বড় ছেলের নাম হচ্ছে, বড় ছেলের নাম লোকি, ছোট ছেলের নাম থর। এরা কোন জাতের? এরা দেশি, বাংলাদেশি, এবং দুজনেই রেস্কিউ ক্যাট। আমি দুজনকেই রেস্কিউ করেছি। সঙ্গীত নিয়ে আপনার পরিকল্পনা কি আগামী দিনগুলোতে? সঙ্গীত নিয়ে পরিকল্পনা হচ্ছে ভাইয়া, আমার কাছে এখন মনে হয় আমার কাউকে আর প্রুফ করার কিছু নাই যে আমি অনেক ব্যস্ত, বা আমার 10টা গান বের হয়েছে, বা আমার এত গান ভিউ হচ্ছে, বা এত গান রিলিজ হয়েছে। এই প্রুফ করার
ঊর্ধ্বে মনে হয় আমি চলে এসেছি। আমার এখন এটার প্রয়োজন নেই। ব্যক্তিগতভাবে আমার এটার আর প্রয়োজন নেই। আমার নিজেকে যেটা প্রুভ করার ছিল সেটা আমি করেছি। আমার আমার বাবা-মা হয়তো আমাকে নিয়ে কিছুটা হলেও গর্ববোধ করে। আমার পরিবার হয়তো আমাকে নিয়ে গর্ববোধ করে এবং আমার আলহামদুলিল্লাহ প্রচুর দর্শক, প্রচুর ভক্ত আমাকে ভীষণ ভালোবাসে। না বাসলে আমি এতদিন আসলে কাজ করতে পারতাম না। আপনি কে, কি, কার মেয়ে, কার কি আত্মীয় কিছু ম্যাটার করে না যদি আপনার নিজের কিছু না থাকে। তো সেদিক থেকে আমি মনে করি যে আল্লাহ তাআলা আমাকে অনেক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমার এই কারণে এখন যেটা হচ্ছে যে আমি অল্প অল্প কাজ করব, ভালো ভালো কাজ করব এবং আমি সবসময় নতুনদের পাশে ছিলাম, সবসময় কিন্তু ছিলাম এবং সবসময় নতুনদের পাশে থাকবো। কিংবদন্তি তুল্য শিল্পী রুনা লায়লা, তিনি এখন আপনাদের পরিবারেরই সদস্য। তার সাথে আপনার বন্ডিংসটা কেমন? ভেরি নাইস, ভেরি নাইস। মানে এখানেও কোনো অনেক এখানেও যদি এখন ভাবা হয় যে নেগেটিভ কিছু বার হবে, এটা নিয়েও কথা যে আমি শুনতে হয় না তা না, কথা তো বলার মানুষের অভাব নাই, যে যা বলতেই থাকে। এমনও অনেকে বলে যে ওনার মায়ের ছবি উনি কম দেন, রুনা ম্যামের ছবি বেশি দেন। হ্যাঁ, এখন রুনা ম্যাম হচ্ছে একজন বিগ পাবলিক ফিগার। ওনার সাথে দেখা বেশি হচ্ছে বা কাজ হচ্ছে বা ওটা হচ্ছে। আমার মায়ের সাথে আমার অলমোস্ট এভরিডে দেখা হচ্ছে, কিন্তু আমার মা ছবি দিচ্ছেন না ফেসবুকে। তার মানে ফেসবুকে আমি কি দিচ্ছি সেটার সাথেই কিন্তু আপনি আমার সম্পর্ক নির্ধারণ করছেন মানুষের সাথে। এটা খুবই হাস্যকর একটা বিষয়। আমরা ঝগড়াঝাটিতে বিশ্বাস করি না। আমরা খুবই মানবিক পরিবার, আমরা সুইট পরিবার, আমরা একে অপরকে সম্মান করি। ওনার যে সম্মানের জায়গা সেটা উনি আমাদের থেকে পাবেন। আমার মা আমাদের থেকে যে সম্মানের জায়গা সেটা আমাদের থেকে পাবেন। দুইটাকে মিক্স করবেন না। একদম আজব ক্যাপশন দিয়ে আলোচনা করবেন না, এগুলো খুবই বিরক্তিকর। যদি আমাদের কিছুই যায় আসে না, কিন্তু বিভ্রান্তিকর মানুষের জন্য। মানুষকে বিভ্রান্ত করবেন না। তো মা হিসেবে রুনা লায়লা আপনাকে কি টিপস দিয়েছে? কোন নিয়েছেন তার কাছ থেকে কিছু? না, শিল্পী হিসাবে টিপস নিয়েছি। শিল্পী হিসাবে টিপস হচ্ছে আমার যে 2018 সালে যে গানের জন্য আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, সেটা তো রুনা আন্টির সুর করা, এবং সেই গানের জন্য সে লিখেছেন, গানটার গীতিকার ছিলেন শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার আঙ্কেল। তো চমৎকার গান, একটি সিনেমার গল্প ছবির গান। ওই ছবিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলাম গানের শিল্পী হিসাবে। তো তখন রেকর্ডিংয়ের সময় আমি, আর গানটা যেহেতু একটু সেমি ক্লাসিক্যাল বেস ছিল, বেশ কঠিন গান ছিল, ফিল্মের একটা ক্রুশিয়াল টাইমে গানটা গিয়েছে। সেই সময় যেহেতু তখন উনি সঙ্গীত পরিচালক, আমার সঙ্গীত পরিচালক, তখন ওনাকেই ফলো করেছি আমি। ওনাকে একেবারে সম্পূর্ণভাবে ফলো করার চেষ্টা করেছি। উনি যেভাবে গাইড করেছে সেভাবে গান গেয়েছি। উনি যেভাবে বলেছে যে জায়গাটা আমার কমতি, যেটা হচ্ছে না, কোন প্র্যাকটিসটা করলে কমতিটা কাভার হবে, বেটার হবে, সেগুলো আমি অবশ্যই ফলো করেছি। এবং এটা শুধু আমাকে না, এটা ওনার কাছে যে শিল্পী গিয়ে যদি কেউ জিজ্ঞেস করেন, উনি যথেষ্ট উদার, উনি তাকে সেই টিপসটা দেন। একজন শিল্পী হবার পেছনে তো অনেক কাঠখড় পোড়াতে হয়, অনেক বঞ্চনাও আছে। আপনি তো সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন, একদিকে মা আর একদিকে বাবা, সোনাই সোহাগা। আঁখি আলমগীরের জীবনে কি কোনো বঞ্চনা ছিল? না বলা কথা, কোনো মানুষের অবহেলা? নিশ্চয়ই, কারণ হচ্ছে আমি যখন কাজটা শুরু করি, যখন প্রথম আপনি খুব বড় কোনো ব্যক্তিত্বের সন্তান হন, আপনি যখন মিডিয়াতে আসেন, প্রথম মুহূর্তটা খুব সুন্দর হয়। সবাই আপনাকে বরণ করে নেয়, ওইটা একটা সেলিব্রেশনের মতো হয় যে ওই মেয়েটাকে ছোটো দেখেছি, গান গাচ্ছে বা অভিনয় করছে বা কিছু একটা করছে, সবাই খুব সুন্দরভাবে বরণ করে। এরপরের পথ চলাটা হঠাৎ আপনি পেছনে তাকিয়ে দেখবেন আপনার পাশে কেউ নাই। বাকি যুদ্ধটা আপনাকে একা করতে হবে।
আপনাকে প্রুফ করতে হবে যে আপনি শুধু কারো সন্তান হিসাবে এখানে নেই, আপনি নিজের পটেনশিয়াল আছে, আপনি নিজের পটেনশিয়াল আছে এবং আপনি কিছু করতে পারেন, আপনার কিছুটা হলেও গুণ আছে, বাকি তো ভাগ্য, দর্শকের ভালোবাসা, তারা কোনটা গ্রহণ করবে এটা তারা জানে। কিন্তু যুদ্ধটা আপনার একার। তো এই যুদ্ধে আপনি দেখবেন অনেক মুখোশ খুলে যাচ্ছে, অনেকে দেখবেন যাদের কথা ভাবেননি আপনাকে সাহায্য করবে তারা সাহায্য করছে, আবার যারা ভেবেছেন যারা আপনাকে সাপোর্ট করবে তারা একেবারেই আপনাকে সাপোর্ট করছে না। আপনার সামনে একটা কথা বলছে, আপনার পিছে আর একটা কথা বলছে। হ্যাঁ, তো এগুলো তো পার্ট অফ দ্য গেম। এটা আপনি শুধু সঙ্গীতের ক্ষেত্রে বা মিডিয়ার ক্ষেত্রে না, যে কোনো জায়গায়, ইভেন কর্পোরেট লেভেল বলেন, সংসার বলেন, যেখানেই বলেন, আপনাকে কিন্তু একটা যুদ্ধ পার হয়েই সাফল্য পেতে হবে। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? এনটিভির সাথে আমার অনেক পুরনো সম্পর্ক। এনটিভি আমার ভীষণ একটা আস্থার জায়গা। এনটিভি দর্শক যারা আছেন, এনটিভির সাথেই থাকবেন, এনটিভি বেশি বেশি দেখবেন। আর এনটিভির কাছে আমি অনুরোধ জানাবো আপনারা সবসময় সঙ্গীত বিষয়ক প্রোগ্রাম বেশি করে করবেন। এটা ঠিক এনটিভির সঙ্গীতের বাইরের প্রোগ্রামেও আমাকে ডাকা হয় এবং আমি যদি সময় সুযোগ পাই আমি সেটা রাখার চেষ্টা করি, আমি যাই। তো অনেক অনেক শুভকামনা থাকলো এনটিভির জন্য, এনটিভির সাথে যারা আছেন আপনি সহ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং দর্শককেও শুভেচ্ছা। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আঁখি আলমগীর। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে আবারও চেষ্টা করব আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।